নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ ২৭শে মার্চ শুক্রবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। পদ্মা থেকে উদ্ধার আরও দেহ। ঢাকাগামী বাস ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪। কিভাবে দুর্ঘটনা? ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব। ৬০ দিনের জ্বালানি রয়েছে। গ্যাস সংকটের মিথ্যা খবর উড়িয়ে আশ্বাস মোদী সরকারের। যুবসাথী যাদের বাকি আছে কবে পাবেন টাকা? বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধের পরিস্থিতিতে কি কি সতর্কতা নিতে হবে? শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বাদ ভোটমুখী ৫ রাজ্য। ইরানের হানায় পশ্চিম এশিয়ার নিশ্চিহ্ন ১৩টি মার্কিন সেনা ঘাঁটি, অস্থায়ী শিবির, হোটেলে আশ্রয় নিয়েছে সেনারা, দাবি রিপোর্টে। আধ ঘন্টা দমদমের আকাশে চক্কর, পরে বেহালায় অবতরণের চেষ্টা, শেষে দমদমেই নামল মুখ্যমন্ত্রীর বিমান। কেমন ছিল ৭০ মিনিট? উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করবে এই রাজ্যের পুলিশও, বিজেপি এসে ভোল বদলে দেবে, দাবি দিলীপের। বন্ধু ভারতের জন্য খোলা আছে হরমুজ, বাধা নেই পাকিস্তানেরও। ৫ মিত্র রাষ্ট্রের নাম প্রকাশ্যে আনল ইরান, তালিকায় কে কে? ভোটের আগে চরম আক্রমণ, ৪৮ ঘন্টার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক, চার্জশিট আনছেন শাহ, ঘরে ঘরে পৌঁছবে নথি। নীলড্রাম হত্যাকাণ্ড, উত্তরপ্রদেশের মেরঠ কাণ্ডের ছায়া এবার বাংলায়। হুগলির ভদ্রেশ্বরে উদ্ধার হল নগ্ন গলাকাটা ঝলসানো দেহ। রক্তাক্ত বাসন্তী, ভরাবাজারে পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে বাঁশপেটা। হাওয়া আছে কিনা দেখতে মাথা গলিয়েছিলেন, হঠাৎই নেমে গেল হাইড্রোলিক লিফট। করুণাময়ী টার্মিনাসে মর্মান্তিক মৃত্যু বাস কন্ডাক্টরের। হরমুজের দ্বার রক্ষক নিহত, ছিলেন প্রণালী বন্ধের দায়িত্বে ইরানের সেই নৌসেনা প্রধান, আটকে ছিলেন পাক জাহাজও। ক্লাসরুমে ছাত্রীকে প্রেমের প্রস্তাব, ছি। মেজাজ হারিয়ে ডাক্তার অধ্যাপককে জুতো পেটা তরুণীর, তুমুল ভাইরাল ভিডিও। লিস্ট বেরোনোর পর ৭২ ঘন্টা পার, কোথায় ট্রাইব্যুনাল? কিভাবে জানাবেন আবেদন? ভোট প্রচারের সময় বিজেপি নেতা কর্মীদের উপর হামলা, বাসন্তীতে আক্রান্ত পুলিশ, অভিযুক্ত তৃণমূল, আটক ৮। আবার লকডাউন করে সবাইকে আটকে রাখবে, এলপিজি সরবরাহে ব্যাঘাত নিয়ে মোদী সরকারকে তোপ তৃণমূল সুপ্রিমোর। নৌকা থেকে গঙ্গায় পড়ে গিয়ে নিখোঁজ স্কুল পড়ুয়া, ফেরি পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ কাটোয়ার বল্লভপাড়ায়। কমিশন নজিরবিহীন পদক্ষেপ, চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে। চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ ইসির। বন্দে ভারতের খাবারে পোকা, সরবরাহকারী সংস্থাকে বহিষ্কার, ৫০ লক্ষ টাকা জরিমানা করল রেল, জরিমানা আইআরসিটিসিকেও। সিউড়িতে রাম নবমীতে অস্ত্র নিয়ে মিছিল, দেখা গেল সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়কেও। রাজ্যবাসী পাশে থাকবেন, তৃণমূলকে উপড়ে ফেলতে পারবো, প্রথম দিন প্রচারে নেমে বললেন আরজি করে নির্যাতিতার মা। কিভাবে আপনার অ্যাকাউন্টে পৌঁছবে বকেয়া ডিএর টাকা, বিজ্ঞপ্তি জারি নবান্নের। আরাবুলকে বগল দাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে, আইএসএফকে জানিয়ে দেওয়া হয়েছে বলেই দিলেন সেলিম। ভোটার তালিকায় যাদের নাম উঠেছে, কৃতিত্ব আমাদের, আমরা লড়াই করেছি, দুবরাজপুরে বললেন মুখ্যমন্ত্রী মমতা। স্বাস্থ্য পরীক্ষার সময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা, ধৃতের। সোনারপুরে ছিনিয়ে নিতে গেলেন অটো, হল না শেষ রক্ষা। তৃণমূল ছাড়লেন বঙ্গভূষণ, কলেন্দ্রনাথ মান্ডি। পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সাঁওতালি সাহিত্যিক এবার বিজেপিতে। বহরমপুরে কংগ্রেস কর্মীকে মারের অভিযোগ, পাল্টা নালিশ তৃণমূলের। ভোটের মুখেই খাস কলকাতায় শুট আউট, এলোপাথারি গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী, বাড়ছে রহস্য। ডাবের জল খান, সুস্থ থাকুন, পরামর্শ দেবাংশুর, পাল্টা বাচ্চা বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। মালিকানা বদলে যাওয়া আরসিবির নামও বদলে যাবে, জানালেন অনন্যা বিড়লা। পাগলামির দাম পেলাম, খুশি প্রথম মালিক মানল। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। রক্তাক্ত বাসন্তী, ভরা বাজারে পুলিশ অফিসারকেই রাস্তায় ফেলে বাঁশপেটা ভোটবঙ্গে। রক্তাক্ত বাসন্তী, পুলিশ অফিসারকে রাস্তায় ফেলে বাঁশপেটা, মাথা ফেটে রক্তাক্ত হন বাসন্তী থানার এসআই। রাস্তায় পড়ে যান, ওই অবস্থাতেই লুঙ্গি হাওয়ায় চটি পরিহিত কয়েকজন তাকেই ঘিরে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। প্রাণ ভয়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচতে হয় পুলিশ অফিসারকে। আক্রান্ত পুলিশ অফিসারের নাম সৌরভ গুহ, তিনি বাসন্তী থানার সব ইন্সপেক্টর। জানা যাচ্ছে এসআই ছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। অভিযোগ, সেই প্রচারেই হামলা চলে। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে
হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই। আক্রান্ত পুলিশ অফিসার সাধারণ পোশাকে ছিলেন। তাকে রীতিমতো তাড়া করে থাকে উন্মত্ত দুষ্কৃতীরা। বাঁশ উঁচিয়ে তাড়া দিতে থাকে। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান সৌরভ। তখনই তার গায়ে মাথায় বাঁশ দিয়ে এলোপাথারি মারতে থাকে দুষ্কৃতীরা। কপাল ফেটে রক্ত বেরোতে থাকে এসআইআরের। এরপর সেখানে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে যায়। ক্যানিং, বাসন্তী, গোসাবা, কোস্টাল থানার পুলিশ অফিসাররা মোতায়েন রয়েছেন অ্যাডিশনাল এসপি, মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীও। এলাকা থমথমে। এলাকায় টহলদারি শুরু হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বরাবরই বাসন্তী স্পর্শকাতর এলাকা। প্রতিবারই নির্বাচনের সময় এখানে হিংসার অভিযোগ ওঠে। কিন্তু এভাবে পুলিশকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কিছু সময় আছে, সেগুলো মানতে হবে। বিজেপি জমিদারের দল নয়, পুলিশ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতায়। যদি পুলিশের কিছু হয়, কমিশনকেই দায়িত্ব নিতে হবে। বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, যারা করেছে আর কমাস বাদে তাদের ওপর যে কী জনরোষ আছড়ে পড়বে সেটা দেখার অপেক্ষায়। প্রবল দুর্যোগে প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে বিকেল 4টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের। সেই মতো ওড়ে ফ্লাইট। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর চত্বরে বৃষ্টির দাপট আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। তার ফলে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। কলকাতায় নামতে না পারায় পান্ডুয়াল, চাকদহ, পাওরাডাঙ্গা এলাকা কালনা জিরাটের আকাশে ঘুরতে থাকে বিমানটি। দীর্ঘ সময় পরে 5টা 19 মিনিটে নিরাপদে কলকাতার মাটিতে নামে মুখ্যমন্ত্রীর বিমান। এয়ারপোর্টে নেমে নিজের গাড়িতে বেরিয়ে যান তিনি। এদিন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সভা ছিল মমতার। এরপরে সভা করেন বীরভূমের দুবরাজপুরে। সেখান থেকে অন্ডাল হয়ে কলকাতার ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 4টের পরে মুখ্যমন্ত্রীকে নিয়ে ফ্যালকন বিমানটি কলকাতার আকাশে এসে পৌঁছয়। সেই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বিমানবন্দর ঘিরে। শুধু মুখ্যমন্ত্রীর বিমান নয়, প্রায় 3 থেকে 4টি বিমান কলকাতায় নামতে এসে আকাশে আটকে পড়ে। তাদের হোল্ড করতে বলা হয়। স্পাইস জেটের ফ্লাইটও আছে। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে প্রবল জোরে হাওয়া বইতে থাকে। তার ফলে এই বিপত্তি। ওই বিমান অন্ডালে ফেরানোর সম্ভাবনার কথা শোনা যায়। দ্বিতীয় বিকল্প বিমানবন্দর হিসেবে রাঁচির কথা বলা হয় পাইলটকে। তবে বিমানবন্দরের অভিজ্ঞ অফিসাররা বলছিলেন, হোল্ডে থাকা বিমানগুলির মধ্যে যার পাইলট আবহাওয়া বুঝে আগে নেমে আসবেন, তাকে অনুসরণ করেই বাকিরা নেমে আসবেন। মুখ্যমন্ত্রীর বিমানটি তুলনায় ছোট বিমান, ফলে নামতে কোনো সমস্যা নেই। তবে যেহেতু বিমানটিতে ভিআইপি ছিলেন, তাই সব দিক খতিয়ে দেখেই বিমানটি অবতরণ করানো হয়। 60 দিনের জ্বালানি রয়েছে। গ্যাস সংকটের মিথ্যা খবর উড়িয়ে আশ্বাস মোদী সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতে তেল এবং গ্যাস সরবরাহে সংকট শুরু হয়েছে। আতঙ্ক বাড়ছে আম জনতার মধ্যে। তবে এহেন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে জানানো হলো, আগামী 60 দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী বন্ধ থাকার পরেও অন্তত 40টির বেশি জায়গা থেকে তেল আমদানি করছে ভারত। যুদ্ধের আগে থেকেই পর্যাপ্ত জ্বালানি মজুতের প্রক্রিয়া শুরু হয়েছে দেশের শোধনাগারগুলিতেও। এমনটাই জানিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, দেশজুড়ে জ্বালানি সংকটের যে খবর ছড়াচ্ছে সেটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে। আমজনতা যেন আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্কিত জ্বালানি কেনেন, সে কারণে এমনটা হচ্ছে। কিন্তু দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। সমস্ত পেট্রোল পাম্পের পরিষেবা যথাযথ চলছে। আপাতত 60 দিন প্রত্যেক দেশবাসীর জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তারপরেও জ্বালানি ভাণ্ডার পূর্ণ রাখতে নানা বিকল্পের ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রকের তরফ থেকে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানি করছে ভারত। আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে কেনা হচ্ছে অশোধিত তেল। প্রাথমিকভাবে রান্নার গ্যাস কেনার মাত্রা খুব বেড়ে গিয়েছিল, কিন্তু আপাতত তা অনেকখানি কমেছে। পাইপ গ্যাসের সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। কিন্তু আগামী দিনে এই পরিষেবা বাড়ানো উচিত বলেই মনে করছে মন্ত্রক। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জ্বালানি সংক্রান্ত ভুয়ো প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। আমজনতা যেন ভুয়ো খবর থেকে সতর্ক থাকেন। যুবসাথী যাদের বাকি আছে, কবে পাবেন টাকা? বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা। বাংলার ভোটের ময়দানে একেবারে জমে উঠেছে। আজ পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনো যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কবে পাবেন সবটাই জানালেন তিনি। যুবসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথীও সবাইকে দিচ্ছি।
যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। সুতরাং যারা এখনও যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন, তাদের কোনো চিন্তা নেই। সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন, সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনও আটকে আছে, তাদের প্রসেস চলছে, তারা ঠিক সময় টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, এর আগে ইস্তফার প্রকাশ করার সময়ও এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বেকার ভাতা অর্থাৎ যুবসাথী কেন দেওয়া হচ্ছে, কতদিন দেওয়া হবে, এই সময় সমস্ত কিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন তিনি। ইস্তাহার প্রকাশের দিন জানান, আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় 1 কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে, তাদের 1500 করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা। যতদিন না সে চাকরি পাচ্ছে, তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে। বাংলাদেশে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল। ঢাকাগামী এই বাসটির প্রায় অর্ধেক যাত্রীর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত পদ্মা থেকে 24 জনের দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটিতে প্রায় 45 জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে 13 জন মহিলা এবং 5 শিশু রয়েছে বলে জানা গিয়েছে। কতজন যাত্রীকে নিয়ে বাসটি পদ্মায় ডুবেছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বাসটিতে 40 জনের বসার আসন রয়েছে, তবে যাত্রী ছিলেন আসন সংখ্যার বেশি। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। সেই সময় রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। ফেরিতে পদ্মা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল বাসটি। সেই সময় বিপত্তি ঘটে, যেটি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। তবে ওই সময় বাস থেকে কয়েকজন নেমে ঘাটে অপেক্ষা করছিলেন। ফলে কতজনকে নিয়ে বাসটি ডুবেছিল তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন। আগামী 3 দিনের মধ্যে ওই কমিটিকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের জন্য প্রাথমিকভাবে 25,000 টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে তারা। যুদ্ধের পরিস্থিতিতে কি কি সতর্কতা নিতে হবে? আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বাদ ভোটমুখী 5 রাজ্য। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের প্রায় 1 মাস হতে চলেছে। এই পরিস্থিতিতে জ্বালানি তেল, গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সন্ধ্যা 6:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই কথা জানানো হয়েছে। সূত্রের খবর, দেশে জ্বালানি তেল, গ্যাসের সরবরাহের পরিস্থিতি কি, রাজ্যগুলি কি কি ব্যবস্থা নিয়েছে, নাগরিকদের নিরাপত্তার বিষয়েও আলোচনা হতে পারে। এই সংকটময় পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত রাজ্যকে একযোগে কাজ করার বার্তাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই সংকটময় দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা কিভাবে বজায় রাখা যায়, রাজ্যগুলি কোনো বিকল্প ব্যবহার প্রস্তুতি নিচ্ছে কিনা, বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ দেশের 5 রাজ্যে ভোট ঘোষণা করা হয়ে গেছে। ওই 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিবর্তে মুখ্য সচিবেরা বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে পশ্চিমবঙ্গ যোগ দেয় কিনা, রাজনৈতিক মহলে এখন সেটা নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে। ইরানের হানায় পশ্চিম এশিয়ায় নিশ্চিহ্ন 13টি মার্কিন সেনাঘাঁটি, অস্থায়ী শিবির, হোটেলে আশ্রয় নিয়েছে সেনারা। দাবির রিপোর্টে, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় আমেরিকার 13টি সেনাঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই সব ঘাঁটি ছেড়ে এখন সেনাদের অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। দি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে 13টি সেনাঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে। তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে প্রকাশ, কুয়েতের পোর্ট সুইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সেনাঘাঁটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তারা যদি আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে তাদেরকে রেয়াত করা হবে না। প্রসঙ্গত, সামরিক সংঘাতের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলিতে একের পর এক হামলা চালায় ইরান। তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সেনাঘাঁটি গুড়িয়ে দিয়েছে। যদিও পেন্টাগন বারবারই দাবি করেছে, ইরানের দাবির কোনো ভিত্তি নেই, তাদের সামরিক ঘাঁটিগুলি অক্ষতই রয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তার মধ্যেই এই রিপোর্ট প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, কাতারের আল উদেইদ বায়ুসেনা ঘাঁটিতে থাকা আমেরিকার শক্তিশালী র্যাডার ব্যবস্থাকেও নিষেধ করেছে ইরান। এই বায়ুসেনা ঘাঁটি আমেরিকার সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দফতর। এছাড়াও বাহরাইনে মার্কিন সেনার 5th ফ্লিট
এর সদর দপ্তরকে নিশানা করা হয়েছে বলে দাবি ওই প্রতিবেদনে। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বায়ুসেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। মার্কিন সেনা ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হলেও সামরিক অভিযান কিন্তু জারি রেখেছে আমেরিকা। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন ইরানের 3000টি জায়গাকে নিশানা করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও পশ্চিম এশিয়ায় আরও সেনা মোতায়েন করা জারি রেখেছে আমেরিকা। প্রতিবেদন অনুযায়ী ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনাঘাঁটিগুলি তৈরি করেছিল আমেরিকা। কিন্তু এই হামলা স্পষ্ট করে দিয়েছে যে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা আটকানোর মধ্যে পরিকাঠামো ছিল না ওই সেনাঘাঁটিগুলিতে। ক্লাসরুমে ছাত্রীকে প্রেমের প্রস্তাব, মেজাজ হারিয়ে ডাক্তার অধ্যাপককে জুতো পেটা তরুণের ফের লজ্জায় ঢাকল শিক্ষাঙ্গন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। সরকারি মেডিকেল কলেজ চত্বরে এক অধ্যাপককে প্রকাশ্যে জুতো পেটা করেছেন এক তরুণী। তার সঙ্গে হাত লাগিয়েছেন তার সহপাঠীরাও। কেন, কি এমন করেছিলেন ওই অধ্যাপক? ওই ছাত্রী এবং তার সহপাঠীদের অভিযোগ, ওই অধ্যাপক ক্লাসরুমের মধ্যেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, আর তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটনাটি বেঙ্গালুরু উপকণ্ঠে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজের। ভাইরাল হওয়া ভিডিওটি ফুটেজটি অনুযায়ী ক্লাস চলাকালীন আচমকাই মাইক্রোফোন হাতে ওই অধ্যাপক বলেন, আমি এই ব্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ একজনকে প্রপোজ করতে চাই। এরপরেই তিনি ছাত্রীর নাম নেন। ঘটনার আকস্মিকতায় হতবাক ওই ছাত্রীর সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ জানান। ভিডিওতে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শোনা যায়। অধ্যাপক দাবি করেন ওই ছাত্রী নাকি আগে তাকে আই লাভ ইউ বলেছিলেন, যদিও ছাত্রী তা দৃঢ়ভাবে অস্বীকার করেন। ছাত্রীটিকে বলতে শোনা যায়, কথা বলতে চাইলে প্রিন্সিপালের কাছে চলুন, আমাদের ব্যাচের সবাই যাবে। বচসা চরম পর্যায়ে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সূত্রের খবর, ওই অধ্যাপক ক্লাসরুম থেকে বের হতেই ওই ছাত্রী তার পায়ে চটি খুলে অধ্যাপককে মারতে শুরু করেন। ছাত্রের সঙ্গে তার সহপাঠীরাও যোগ দেন। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে কলেজের বারান্দাতেই একদল ছাত্রছাত্রী ওই অধ্যাপককে ঘিরে ধরে মারধর করছেন এবং ছাত্রীটি চটি দিয়ে তাকে অনবরত আঘাত করে চলেছেন। মেডিকেল কলেজের মতো জায়গায় এমন অনভিপ্রেত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ওই কলেজে গিয়েছেন। ভিডিও ফুটেজগুলি পরীক্ষা করা হচ্ছে এবং ঘটনার পিছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক এফআইআর দায়ের হওয়ার খবর মেলেনি। রাজ্যবাসী পাশে থাকবেন, তৃণমূলকে উপড়ে ফেলতে পারবো। প্রথম দিন প্রচারে নেমে বললেন আরজি করের নির্যাতিতার মা, প্রচারে তার নিশানা হবে তৃণমূল। রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করাই তার উদ্দেশ্য। বিজেপি তাকে পানিহাটির প্রার্থী করার পরে বৃহস্পতিবার প্রথম প্রচারে নেমে এমনটাই জানিয়ে দিলেন আরজি করের নির্যাতিতার মা। রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই বলে অভিযোগ করেছেন তিনি। প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে স্থানীয় মন্দিরে যাওয়ার কথা রয়েছে নির্যাতিতার মায়ের। বৃহস্পতিবার তার পানিহাটির বাড়িতে যান বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, নিজের কেন্দ্রের প্রচারের পরে অন্তত একবার ভবানীপুরেও যেতে হবে নির্যাতিতার মাকে। সেখানে গিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজের অভিযোগের কথা বলতে হবে। তারপরে নির্যাতিতার বাবা মা দাবি করেন তাদের নাম, ছবি, পরিচয় প্রকাশ করতে কোথাও কোনো বাধা নেই। তারা জানান আদালত এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে। শুভেন্দু এই কথা জানান। নির্যাতিতার বাবা বলেন, আমরা মানবাধিকার কমিশন, মহিলা কমিশনকে বিষয়টি জানিয়েছি। বৃহস্পতিবার সকালে বিধাননগরে বিজেপি রাজ্য দফতরে যান নির্যাতিতার মা। সঙ্গে ছিলেন বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডী চরণ রায়। সেখানে তিনি রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। নির্যাতিতার মা বলে, পশ্চিমবঙ্গ দুর্নীতি ডুবে রয়েছে, মেয়েদের সুরক্ষা নেই, সম্মান নেই। কোনো কিছু ঘটলে বলা হয় রাতে মেয়েরা বাইরে বেরোবে না, নাইট ডিউটি দেওয়া হবে না। এসব কথা যদি তিনি বলেন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তারপরেই তিনি জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, সকলে ভয় না পেয়ে অধিকারগুলির বিষয়ে সচেতন হও। লিস্ট বেরোনোর পর 72 ঘন্টা পার, কোথায় ট্রাইব্যুনাল? কিভাবে জানাবেন আবেদন? নির্বাচন কমিশন বারবার বলেছে কোনো বৈধ ভোটার বাদ যাবে না, কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে না। রাজ্যে এসেও এমন আশ্বাস দিয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তবে হাতে বেশি সময় নেই, একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে, আরও নাম প্রকাশ হওয়া বাকি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া শুরু হবে কবে? আগামীকাল শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়। কমিশন সূত্রে যে হিসাব সামনে এসেছে তাতে এখনও পর্যন্ত প্রায় 76 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তাদের মধ্যে যারা নিজেদের বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে চাইবেন তাদের ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। সেই প্রক্রিয়া দ্রুত না এগোলে আগামী 23 ও 29 এপ্রিল ভোট দিতে পারবেন না তারা। অথচ সেই প্রক্রিয়া শুরুই হলো না এখনও। যাদের নাম বাদ পড়েছে তারা কবে আবেদন করতে পারবেন প্রশ্ন উঠছে। সূত্রের খবর, ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নাম ঠিক হয়ে গেলেও ট্রাইব্যুনাল গঠন করা হবে।
সেই সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিচারপতিরাও এই সম্পর্কে কোনো তথ্য পাননি বলে সূত্রের খবর। এমনকি কবে থেকে কাজ শুরু হবে, কেমনভাবে কাজ করতে হবে তাও জানানো হয়নি। মালদহ, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বহু ভোটারের নাম বাদ পড়েছে। সোমবার মধ্যরাতে লিস্ট বেরোনোর পর ভোটারের নাম হাতে পৌঁছতে আরও প্রায় একদিন লেগে যায়। ট্রাইব্যুনালে আবেদন গ্রহণ করার জন্য একটা পরিকাঠামো তৈরি করা হয়েছে মালদহের প্রশাসনিক ভবনের পাশে। বুধবার সেখানে সাধারণ ভোটারদের ভিড়ও দেখা যায়, কিন্তু কোনো কর্মী উপস্থিত ছিলেন না। ভোটাররা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এই অবস্থার জন্য। সূত্রের খবর, বাদ যাওয়া নামের ব্যক্তি আবেদন করবেন ডিইও অফিস। চিঠি লিখেও আবেদন করতে হবে টু দি ট্রিব্যুনাল উল্লেখ করে সাদা কাগজে চিঠি লিখতে হবে, কিন্তু সেই ব্যক্তিকে ট্রাইব্যুনাল ডাকবে কিনা অথবা কোনো আইনজীবী মারফত এই কাজ করা যাবে কিনা সেগুলি স্পষ্ট নয়। রাজনৈতিক দলগুলির প্রশ্ন, এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল না গঠিত হলে বাদ যাওয়া নামের ভোটার কি আদৌ বিধানসভায় ভোট দিতে পারবেন? কমিশনের আশ্বাস, কোনো বৈধ ভোটার বাদ যাবে না, সেটা কি শুধু প্রতিশ্রুতি হিসেবেই থেকে যাবে, উঠছে প্রশ্ন।